ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ আমাদের এই আয়োজনের সাথে ছিলেন, আমি খুব ছোট করেই দু একটি কথা বলে এই আয়োজনটির ইতি টানছি। বাংলাদেশে স্বাধীনতার পরবর্তী সময় থেকে প্রায় 50 বছর আমাদের দেশটির বয়স। এই নানা সময় মূকাভিনয়ের চর্চা হয়েছে, মূকাভিনয় নানাভাবে বিকশিত হয়েছে। বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন 2010 সালে গঠিত হওয়ার পর থেকে এটার একটি সংঘবদ্ধ একটি সাংগঠনিক রূপ পেয়েছে এই শিল্পটি। একটি কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমাদের এখানে যে স্বাধীনতা পরবর্তী সময়ে যে নাট্য চর্চা আছে, সেই নাট্য চর্চার মধ্য দিয়ে বাংলা নাটকের একটি রূপ তৈরি করার চেষ্টা হয়েছে এবং হচ্ছে। সেটিকে আমরা ঐতিহ্যবাহী বাংলা নাটক বলে থাকি আর কি। ঐতিহ্যবাহী বাংলা নাটক যে এই সমস্ত উপাদান থেকে নিয়ে ঐতিহ্যবাহী বাংলা নাটক তৈরি হয়েছে, মূকাভিনয় এর আলাদা কোনো কিছু নয়। আমরা ধরে নিতে পারি যে থিয়েটারের দুটি রূপ, একটি সবাক, একটি নির্বাক। আমরা নির্বাকটা নিয়ে কাজ করছি এবং এটিও এক ধরনের থিয়েটারই। এখানে শুধু আমরা কথাটা বলি না, কথা ছাড়া থিয়েটারে যা কিছু উপাদান আছে সবটাই মূকাভিনয়ে আছে। আবার আমি যদি আরো অনেক পিছন দিকে ফিরে যাই, মানে আমি যদি মূকাভিনয়ের যে মানে অরিজিন বলতে ইউরোপিয়ান কান্ট্রির দিকে যদি আমি তাকাই, সেখানে যদি গ্রিসের দিকে তাকাই, সেখানে আমরা দেখতে পারি কি মূকাভিনয় শুরুটা হয়েছিল কিভাবে। মূকাভিনয় শুরুটা হয়েছিল বিখ্যাত যেগুলো মানে মিথ, যেগুলো পরিচিত ঘটনা, সেই ঘটনাগুলো পিছন থেকে বর্ণনা করা হতো। স্টেজে একজন অভিনেতা দাঁড়িয়ে অঙ্গভঙ্গির মধ্য দিয়ে সেটি প্রকাশ করত। অর্থাৎ মূকাভিনয়ের পিছনে এক ধরনের কথা বলারও একটা প্রক্রিয়া ছিল একটা সময়। এবং পরবর্তীতে ইতালিতে যখন রোমে যখন এই শিল্পটাকে আত্মীকরণ করা হয়, এটি যখন তার বিস্তার লাভ করতে থাকে, 8ম শতকে এসে গির্জা কর্তৃক এই শিল্পটিকে একদম চূড়ান্তভাবে বন্ধ করে দিয়েছিল এবং রেনেসাঁ থেকে আবার এই শিল্পটির পুনর্জাগরণ হয়। তখন আজকের যে মূকাভিনয়টি আমরা ইউরোপে দেখছি, সেটি তারই একটি ধারাবাহিকতা। এটির সাথে যে পূর্বের যে মূকাভিনয় ছিল, সেই মূকাভিনয়ের কিন্তু মিল নাই। এবং এটি ইতালির রেনেসাঁসের ভিতর দিয়ে ফ্রান্সে এটি বিকাশ লাভ করে। এবং সেখানে যদি আমরা তাকাই, প্রথম দিকে কিন্তু এরকম মানে আটোসাটো পোশাক ছিল না, ঢিলাঢালা আলখাল্লা টাইপের পোশাক দিয়ে মূকাভিনয় হতো। এবং পরবর্তীতে আমরা দেখেছি এতিয়ান দে ক্রু বলে একজন মূকাভিনয়ের, যাকে আধুনিক মূকাভিনয়ের জনক বলা হয়, তিনি এই পোশাকেরই প্রয়োজন মনে করলেন না। তিনি একেবারেই উদম গায়ে মেকআপের প্রয়োজন মনে করলেন না, উনি মুখও ঢেকে দিয়ে মূকাভিনয় নিয়ে আসছেন। সুতরাং এগুলো বলা যায় যে এগুলোর কোনো মানে শিল্পের ক্ষেত্রে এরকম কোনো বাইবেল নেই। বিষয়টা হচ্ছে এটা প্রাসঙ্গিক কিনা, আপনি আপনার শিল্পটিকে প্রাসঙ্গিক করে তুলতে পারছেন কিনা, প্রাসঙ্গিকতাটাই হচ্ছে আসলে জরুরি। আমাদের দেশের যে ধারাবাহিকতা, সাংস্কৃতিক যে ধারাবাহিকতা, সেখানে আমরা নানা সময় মূকাভিনয়ের উপাদানগুলোকে দেখেছি, কিন্তু এগুলোকে নিয়ে প্রকৃত অর্থে সেভাবে চর্চা হয়নি। এই গবেষণা কেন্দ্রটি যে কাজটি করবে, সেই উপাদানগুলোকে নিয়ে চর্চার জায়গা তৈরি করবে, অর্থাৎ মূকাভিনয়ে বাংলাদেশের একটি রূপ তৈরি করার চেষ্টা করবে। এখানে যে প্রশ্নগুলো এসছে নতুনদের ক্ষেত্রে, প্রথমত হচ্ছে যে তাকে মূকাভিনয় শিল্পী হতে হবে। নতুন তো অনেকেই, কেউ আগ্রহ প্রকাশ করলেই সে নতুন। যখন সে এই মাধ্যমটি নিয়ে কাজ শুরু করবে, এবং আমাদের যে কর্মসূচিগুলো আছে, যেমন আমরা বলছি যে আমরা ওয়ার্কশপ করব, লেকচার ওয়ার্কশপ করব, আমরা কোনো স্কলারকে দিয়ে একক বক্তৃতা দেওয়ার ব্যবস্থা করব, আমরা প্রয়োজনে প্রণোদনা দিব। অর্থাৎ সে যখন মূকাভিনয় শিল্পী হিসেবে কাজ করবে, আমাদের এই মেসেজগুলো তার কাছে কোনো না কোনোভাবে পৌঁছে যাবে। এবং আমাদের এই মেসেজগুলো পৌঁছে গেলে, আমাদের এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে যখন সে আসবে, তখন সে বাংলা মূকাভিনয়ের রূপটি বুঝতে পারবে এবং এটি তখন তার একটি কাজের মাধ্যম হয়ে দাঁড়াবে। আর মূকাভিনয় শেষ পর্যন্ত কি? শেষ পর্যন্ত হচ্ছে যে এটি একটি নীরব শিল্প, এবং নীরবতা হচ্ছে এক ধরনের শক্তি। মানে একটি কথা আছে যে অ্যাকশন বেটার দেন স্পিচ, অর্থাৎ নীরবতার শক্তিকে কেউ মানে দমন করে রাখতে পারে না। আমি যদি একটু ইতিহাসের কথা বলি, ফরাসি বিপ্লবের কথা বলি, ফরাসি বিপ্লবে কিন্তু যে সময় বিপ্লবীদের মুখের ভাষা কেড়ে নিয়েছিল, কথা বলার সুযোগ ছিল না, তখন বিপ্লবীরা এরকম হাট বাজারের বিভিন্ন জায়গায় যেখানে মানুষের জমায়েত আছে, সেখানে আসে অঙ্গভঙ্গি দিয়ে বিপ্লবের কথা প্রচার করতো। এবং অঙ্গভঙ্গি করার মধ্য দিয়ে যখন মানুষের জমায়েত হতো, তখন তারা বিপ্লবের সেই লিফলেটটি বিতরণ করে সেখান থেকে চলে যেত। সুতরাং এটি একটা আন্দোলন সংগঠন করার ক্ষেত্রেও ব্যাপকভাবে কাজ করেছে। সুতরাং এটি এই নীরবতা একটি শক্তি। নীরবতা মানে শুধু নিথর
মৃতের মতো পড়ে থাকা নয়, মৃতের থেকে অধিক কিছু এই নীরবতা, এটাকে ঠিক সেভাবেই দেখতে হবে। আর বিশেষ কিছু বলছি না, আমি একদম সর্বশেষ জায়গায় যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে এই প্ল্যাটফর্মটি, বাংলা মূকাভিনয় কেন্দ্রটি বাংলাদেশে মূকাভিনয় চর্চাকারী সকলের, এটি কোনো একক আমার কিংবা কাজী মশরুল হুদার একক কোনো প্রতিষ্ঠান নয়। কোনো একটি প্রতিষ্ঠান কাউকে না কাউকে হয়তো পরিচালনা করতে হয়, কিন্তু আমরা বলবো মূকাভিনয় চর্চাকারী সকল সংগঠন, মূকাভিনয় চর্চাকারী সকল শিল্পীরা, তারা এই সংগঠনকে তাদের নিজেদের সংগঠন মনে করবে এবং এই সংগঠন তাদের কাজের মধ্য দিয়েই এই সংগঠনটির বিকাশ হবে, আবার এটির বিকাশের মধ্য দিয়ে তাদের চর্চার জায়গাগুলি পরিশীলিত হবে। আমি এখানে এই আয়োজনে যারা এসেছেন, সময় দিয়েছেন, সকলের কাছে আমি আমাদের প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় অতিথি, আপনারা সবাই তাকে চেনেন, বাংলাদেশের যে গ্রুপ থিয়েটার চর্চা তার একজন অভিভাবক তুল্য উনি নাট্যজন। তার সম্পর্কে আসলে এভাবে পরিচয় করিয়ে দেওয়ারও দরকার পড়ে না। আমি তার কাছেও আমাদের বাংলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আয়োজনটি এখানে সমাপ্ত করছি। আমাদের ছোট্ট একটি আয়োজনের আপ্যায়নের ব্যবস্থা আছে, যাওয়ার সময় আপনারা দয়া করে এটি নিয়ে নেবেন। ধন্যবাদ।